রাম মন্দিরের হিড়িক তোলা হয়েছে, ধর্মের আশ্রয়ের তলায়, এই ঘোমটার তলায় যা যা খেমটা নাচন হচ্ছে মানুষ হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না। বিজেপি যা কাজ করছে ব্রিটিশরা একই কাজ করেছে, ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স বস। ওই স্লোগান যদি এখনো কেউ দেয় যে তুমি আমাকে রক্ত দেবো আমি তোমাকে স্বাধীনতা দেবো, দ্যাট গিভস আ গুজবাম্পস। তুমি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিলে 6 মাসে শিল্প করবো, 2021-এ বললে ডবল চাকরি দেবো। পশ্চিমবাংলার এন্টায়ার সিনারিও পাল্টে যাবে পরশু দিন থেকে। আমরা ন্যারেটিভ ভাঙতে নেমেছি। নমস্কার। দেখুন, আমরা না মাঝে মাঝে জানতে চাই, আমাদের কমিউনিটি পোস্টে হোক বা আমাদের ভিডিওর মধ্যেও, যে আপনারা এই চ্যানেলে কাকে দেখতে চান। আজকে যিনি এসছেন সব থেকে বেশি তাকে আনার ডিম্যান্ড ছিল। এবার যারা বলেছিলেন তারা তো খুশি হবেনি, আর যারা এমনি আমাদের দর্শক পডকাস্টের, তারাও ডেফিনেটলি এই পডকাস্টটা দেখবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা আলোচনার পডকাস্ট হতে চলেছে। হতে পারে তিনি রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আমরা রাজনীতি, অর্থনীতি এবং জিওপলিটিক্সেরও বিভিন্ন আঙ্গিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আমি আমাদের শোতে আজকে ওয়েলকাম করব অ্যাডভোকেট, সিপিআইএমের স্পোকসপারসন এবং অবভিয়াসলি ইউথ পলিটিশিয়ান এবং বহু মানুষের ক্রাশ, তিনি আর কেউ নন, সায়ন ব্যানার্জি। সায়ন, নমস্কার। সো আমি যেটা তোমাকে প্রথম জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে যে সায়ন, প্রথমেই যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে ওয়াই লেফট। মানে ইন জেনারেল লেফট মানে তো একটা পুরনো পোশাক আশাক, ঝোলা, ব্যাগ, ভাবুক মুখ ইত্যাদি হবে, সেরকম কোনো লুকস কিন্তু তোমার নেই, কিন্তু তাও তুমি কেন লেফট, তোমায় যদি জানতে চাই। প্রথমত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। তোমার চ্যানেল আমিও দেখি, সুন্দর বেঙ্গলে পডকাস্ট, একটা নতুনত্বের বিষয়। প্রথম কথা হচ্ছে যে, কারণ আমি বিশ্বাস করি মন থেকে যে লেফট ইজ দ্য অনলি অল্টারনেটিভ। আমাকে এই মুহূর্তে বিকল্প খুঁজতে হবে। দেশ, রাজ্য, আমাদের রাজনীতি, আমাদের সংবিধান ইত্যাদি সব মিলিয়ে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, যে জাঁতাকলের মধ্যে আমরা পড়েছি, সুতরাং সেখান থেকে বিকল্প কি হতে পারে, সেখান থেকে অল্টারনেটিভ কি হতে পারে। দেখো, লেফট ছাড়া বিকল্প কিছু এই মুহূর্তে আমার মনে হয় না। এক নাম্বার, আমি খুব বিশেষ তাত্ত্বিক আলোচনার মধ্যে যাচ্ছি না, মার্ক্সবাদ, কমিউনিজম এটসেট্রা, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে যদি আমি বলতে চাই, আমি বিশ্বাস করি ভারতবর্ষের সংবিধান, আমাদের দেশের সংবিধান যে স্ট্রাকচারে তৈরি হয়েছে, যেভাবে অ্যামেন্ড হয়েছে পরবর্তী সময়তে, এবং সংবিধান যে স্পিরিটে চলে, ভারতবর্ষের সংবিধান যে স্পিরিটে চলে, সেই সংবিধানকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় সামগ্রিকভাবে, সংবিধানের স্পিরিট ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে, লেফট ছাড়া তার অল্টারনেটিভ হতে পারে না। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, সমাজের ক্রস সেকশনের সমস্ত মানুষ যারা রয়েছেন, শুধুমাত্র কোটিপতি নয়, শুধুমাত্র 10-15টা কোটিপতি ভারতবর্ষ চালায় না। ভারতবর্ষ মানে শুধুমাত্র আম্বানি আদানি নয়, ভারতবর্ষ মানে গোটা কয়েক শিল্পপতি নয়, ভারতবর্ষ মানে একদম দেশের মাথায় সবচাইতে কোটি টাকা ইনকাম করছে যে ব্যক্তি, ভারতবর্ষ মানে একদম বিপিএল তালিকাভুক্ত যে ব্যক্তি রয়েছে, বিলো দি পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে বসবাস করছে যে ব্যক্তি, সেও ভারতবর্ষ, সেও ভারতবর্ষের অংশ। ফলত এই গোটা বিষয়টাকে, এই ক্রস সেকশনের মানুষকে সবাইকে নিয়ে যদি দেশকে এগিয়ে যেতে হয়, সেখানে লেফট ছাড়া কোনো অল্টারনেটিভ হতে পারে না বলে আমরা বিশ্বাস করি। ফলত সেই জায়গা থেকে লেফট। আর সেকেন্ড কথা হচ্ছে, এটা অনেকে জিজ্ঞাসা করে যে এটা একটা চাপিয়ে দেওয়া বিষয়, যে লেফট মানে একটুখানি, এটা মিডিয়ার চাপিয়ে দেওয়া বিষয় বেসিক্যালি। লেফট মানে একটু পাকা দাড়ি হবে, পাকা চুল হবে, একটু ঝোলা ব্যাগ হবে, পাজামা, একটু ভাবুক হবে। নো, নট লাইক দ্যাট। ফ্যাক্ট হচ্ছে যে তুমি একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে তোমার পলিসি, সেই পলিসি কি প্রো পিপল পলিসি, প্রো পিপলের জন্য সেটা যাচ্ছে, নাকি সেটা অ্যান্টি পিপলের জন্য যাচ্ছে, তার জন্য তুমি পাঞ্জাবি পরো আর স্যুট শার্ট পরো, তাতে কিছু যায় আসে না। যাদের যায় আসে, আমি মনে করি তারা এখনও, আমি এটাকে হিপোক্রেসি মনে করি। এটা তোমার মত। এবার আমি যদি তোমায় জানতে চাই যে, ধরো আজ বাদে কাল বা কখনো যখন সিপিএম যদি আসে, তখন
এই যে গভর্নমেন্ট এখন যেটা বোথ সেন্ট্রাল এবং স্টেটে চলছে, তাদের যে সমস্ত পলিসিসগুলো রয়েছে, সরকার মানে তো একটা পলিসি খুব ইম্পর্টেন্ট, শুধু রাজনৈতিক দল নয়। কতটা পলিসি শিফট আমরা দেখতে পারি বা লেফটিস্ট যারা রয়েছে তারা মনে করে প্রয়োজন? অবভিয়াসলি প্রয়োজন। দেখো, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে আমাদের দেশ যখন পথ চলা শুরু করে, আমাদের যে ফরেন পলিসি ছিল, আমাদের যে ইকোনমিক পলিসি ছিল, 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার জন্য একটা প্ল্যানিং কমিশন তৈরি করা, আমাদের যে ইকোনমিক স্ট্রাকচার, দ্যাট ওয়াজ আ মিক্সড ইকোনমিক স্ট্রাকচার। অর্থাৎ একটা সোশ্যালিস্ট প্যাটার্ন, তার সাথে একটা ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ, মার্কেট ইকোনমি যাকে বলে, এই দুটোকে মিলিয়ে একটা মিক্সড ইকোনমি। এবং তুমি যদি দেখো সেই সময়তে ভারতবর্ষের যে বৈদেশিক নীতি, তাও হচ্ছে জোট নিরপেক্ষ নীতি, যে আমি সোভিয়েতের দিকেও যাচ্ছি না, আমি আমেরিকার দিকেও যাচ্ছি না, আমি আমার মতো করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদিও বা পরবর্তীকালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়তে, সেই সময়তে আমেরিকা ভারতকে আক্রমণ করতে এসেছিল, সোভিয়েত ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে সেই সময় ইন্ডিয়াকে বাঁচিয়েছিল। ব্যাক টু 1971, এক্স্যাক্টলি। যদিও এইসব ইতিহাস আজকে কার্যত মুছে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু কথা হচ্ছে যে এই ইকোনমিক পলিসি বর্তমান সময়তে পুরো ঘেটে ঘ করে দেওয়া হয়েছে। সরকারের যে কন্ট্রোল ছিল পেট্রোলের দাম নিয়ন্ত্রণ করবার জন্য, ডিজেলের দাম নিয়ন্ত্রণ করবার জন্য, রান্নার গ্যাসের দামকে নিয়ন্ত্রণ করবার জন্য, এই সব কিছু আস্তে আস্তে সরকার রিল্যাক্স করতে করতে গোটাটাকে বাজার অর্থনীতির হাতে ছেড়ে দিয়েছে। অর্থাৎ বাজারের আপস অ্যান্ড ডাউনস অনুযায়ী, ডলার রেট এটসেট্রা আরও সব মিলিয়ে, আরও 5টা কারবার মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম সব কিছু ঠিক হচ্ছে। যার ফলে তুমি যদি দেখো বার্ডেন, সে বার্ডেন কার ঘাড়ে আসছে? তোমার আমার ঘাড়ে। বার্ডেন কার ঘাড়ে আসছে? গোটা দেশের সাধারণ মানুষের ঘাড়ে। এমপি এমএলএদের ঘাড়ে কোনো বার্ডেন যায় না, মেক ইট ভেরি ক্লিয়ার। একজন এমপি এই মুহূর্তে তার যে পার্কস এটসেট্রা সব মিলিয়ে 2,76,000 টাকা, তার সব মিলিয়ে অ্যালোয়েন্স থেকে শুরু করে যা যা বেনিফিট পায় সব এরকম। এমএলএদের স্যালারি এই মুহূর্তে 1,20,000 টাকা প্রায় স্যালারি পায় এরা। এর বাইরে যা যা আছে এইসব, আমি এসবের মধ্যে যাচ্ছি না। ফলে যে ইন্টার বার্ডেনটা তো সাধারণ মানুষের ঘাড়ে যাচ্ছে। ফলত এই পলিসিকে চেঞ্জ করতে হবে। এডুকেশন সেক্টর যত দিন যাচ্ছে তুমি দেখো, আমি জানি না তোমার এলাকায় তুমি কি চিত্র দেখো, আমার বাড়ি গ্রামের মধ্যে, আমি গ্রামের মধ্যে আজকাল এই চিত্র দেখি, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তারাও চাইছে যে তাদের বাড়ির ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়াতে পাঠাবে না, বেসরকারি স্কুলে পড়তে পাঠাবে এবং ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠাবে। আমার পাড়ার একজন আইসিডিএস কর্মী 7,500-8 হাজার টাকা মাইনে পায়, সে টাকা জমিয়ে এখন ঠিক করেছে তার বাড়ির বাচ্চাকে সে একটি লোকাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। এই যে এটা সরকার কিন্তু বকলমে তৈরি করে দিয়েছে। এর প্ল্যান অনেক আগে তৈরি হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট থাকবার সময়তে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির রেকমেন্ডেশন ছিল যে এডুকেশন সেক্টরকে প্রাইভেটাইজ করতে হবে, এডুকেশন সেক্টরের খোলা দরজা করে দিতে হবে। এই রাজ্যের বুকেও, পশ্চিমবাংলার বুকেও এই যে শিক্ষার যে দুর্নীতি হয়েছে, এসএসসি, টেট সেক্টর, সামগ্রিকভাবে যে দুর্নীতি হয়েছে, এতেও সাধারণ মানুষের মনের মধ্যে এই প্রশ্ন এসছে যে শিক্ষকরা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়ে গিয়ে থাকে, তো আমি আমার ছেলে মেয়েকে কেন সরকারি স্কুলে পাঠাবো? ইটস বেটার আমি বেসরকারি স্কুলে পাঠাবো। এবং আজ থেকে কয়েকদিন আগে যখন রাজ্য শিল্প সম্মেলন হয়, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, মা ফ্লাইওভারের দুপাশে যখন মমতা ব্যানার্জির ছবি দিয়ে প্রচার করা হয়েছে যে রাজ্যের বুকে কী কী শিল্প হয়েছে, আসলে কিছু হয়নি। কিন্তু যেটুকু যা হয়েছে, 1,000 কোটি টাকার বিনিয়োগ এসছে শুধুমাত্র এডুকেশন সেক্টরের ওপর। এবার এই যে 1,000 কোটি টাকার বিনিয়োগটা এলো এডুকেশন সেক্টরের ওপর, দ্যাট ক্লিয়ারলি শোজ যে সরকারের ইন্টেনশন হচ্ছে এডুকেশন সেক্টরকে তুমি প্রাইভেটাইজ করে দাও। অর্থাৎ সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাকে তুমি শিথিল করে দাও আস্তে আস্তে। আজ থেকে কয়েক মাস আগে নরেন্দ্র মোদী ওপেন লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন, গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। অর্থাৎ সরকারের বিজনেসে থাকবার কোনো দরকার নেই। কিন্তু আমাদের দেশে যত পিএসইউ তৈরি হয়েছিল, আমাদের দেশে ইন্স্যুরেন্স, আমাদের দেশের ব্যাংক, এই যে মিক্সড ইকোনমির কথা তোমাকে আমি বলছিলাম, থ্যাংক ইউ, অনেকদিন পরেই সব আলোচনা হচ্ছে। এমনিতে ঝগড়া ছাড়া খুব একটা কিছু হয় না এই মুহূর্তে। ওকে কত অ্যাটাক করতে পারলো, একে কত অ্যাটাক করতে পারলো, সেটাই বর্তমান। ইনফ্যাক্ট তোমরা হয়তো 2-3 মিনিট করেই ঠিকঠাকভাবে আনইন্টারাপ্টেড বলতে পারো, তার মধ্যে হয়তো এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে আমাদেরকে ডাইভার্ট করা হয়। হ্যাঁ, সাংবাদিকের তরফ থেকেও ডাইভার্ট করা হয়, যে বসে আছে অন্যদিকে তাকে সেও ডাইভার্ট করে। এই মুহূর্তে না দেশে আলোচনা হচ্ছে না, দেশে যা হচ্ছে তা হচ্ছে ডিসরাপশন। এবং অদ্ভুতভাবে ডিসরাপশনের এখন হেভি মার্কেট ভ্যালু।
যে নেতা যত বেশি মাইকে চেঁচাতে পারছে সে তত হিট, কিংবা যে নেতা যতটা বিতর্কিত কথা বলতে পারছে তত হিট, যে সাংবাদিক যত চেঁচাচ্ছে সে তত হিট। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যে আলোচনা না করে যত বেশি চেল্লামিল্লি করছে সে তত হিট। তুমি শেষ 5 বছর 10 বছরে তুমি হাতে গোনা 10 থেকে 15টা বক্তৃতা খুঁজে পাবে যা ভারতবর্ষের সংসদীয় রাজনীতির গৌরবকে এগিয়ে নিয়ে গেছে। বাদ বাকি তুমি যা খুঁজে পাবে সব চেল্লামিল্লি, এদিক ওদিক সেদিক এইসব চলছে। ফলত যে কথা তোমাকে আমি বলছিলাম যে ভারতবর্ষের মতো দেশে এখানে তুমি যদি সবটা যদি প্রাইভেটাইজ করে দাও, মানুষ কোথায় যাবে দিনের শেষে? আমরা প্রথম বিশ্বের দেশ নই। আমাদের দেশের প্রধানমন্ত্রী কোটি টাকার জেটে ঘুরে বেড়াতে পারেন, উনি একটা অসাধারণ খুব দামি গাড়িতে ঘুরে বেড়াতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এখান থেকে চন্দননগরে ফিতে কাটবার জন্য হেলিকপ্টারে করে যেতে পারেন। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের দেশের বিলো দি পভার্টি লাইনের মধ্যে যারা রয়েছে তাদেরকে সবাইকে আমরা আপলিফ্ট করে তুলে আনতে পারলাম। ফলত দেশটা তো সবার জন্য, দেশটা তো শুধুমাত্র আম্বানি আদানি উচ্চ মধ্যবিত্তের জন্য নয়, দেশটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম প্রান্তিক গরিব, শ্রমিক, কৃষক সবার জন্য। এই সবটা মিলিয়ে ভারতবর্ষ। এই যে তুমি প্রশ্ন করছিলে যে ওয়াই লেফট ছাড়া সবাইকে নিয়ে কেউ ভাবনা চিন্তা করবে না। এ যার ভাবনা চিন্তা দেখবে এক পেশে ভাবনা চিন্তা। এই যে মোদি অমিত শাহর বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ এই সময়কালে দাঁড়িয়ে যে গোটা দেশের আমাদের যা পিএসইউ রয়েছে, যা পাবলিক সেক্টর রয়েছে, এই সব কিছু আস্তে আস্তে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের রেল, আমার বাড়ি হচ্ছে চম্পাহাটি থেকে শিয়ালদায় রেলে করে আসতে টাকা লাগে 10 টাকা, বালিগঞ্জ অব্দি 5 টাকা, শিয়ালদা অব্দি 10 টাকা। কেমন? এটা যদি কালকে প্রাইভেটাইজ হয়ে যায়, যে প্রাইভেট কোম্পানি আসবে সেই প্রাইভেট কোম্পানির কাজ কি হবে? প্রফিট ম্যাক্সিমাইজ করা। মানে অবভিয়াসলি প্রাইভেট কোম্পানির কাজ তো তোমাকে ভাই মন খুলে পরিষেবা দেওয়া নয়। প্রাইভেট কোম্পানির কাজ হচ্ছে তোমাকে তোমার প্রফিট ম্যাক্সিমাইজ করা। এই যে এলআইসি, ভারতবর্ষের বুকে যত ব্যাংক ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে যা রয়েছে, এগুলো কেন তৈরি করা হয়েছিল? দেশের মানুষের স্বার্থে। তুমি সব কিছু আজকে ধরে ডালাও বেসরকারিকরণ করে দিচ্ছ। যে কিনছে সে জানে ওগুলো লাভজনক সংস্থা, তাই জন্য কিনছে। তুমি যখন বিক্রি করছো তুমি বলছো এগুলো ক্ষতি হচ্ছে, এতে লাভ হচ্ছে না। আরে ভাই, যদি লাভ না হয়ে থাকে তো যে মানে বেনিয়া এসে ব্যবসা করছে সে কিনতে কেন যাবে? হি নোজ বিজনেস বেটার দ্যান ইউ অ্যান্ড মি। তা সে কিনছে মানে কি? সে জানে যে ওখানে লাভ কোথা থেকে আছে। তুমি দেখো এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ হয়ে গেল। এই সময়কালে দাঁড়িয়ে এলআইসি অলমোস্ট 51% শেয়ার ওপেন মার্কেটের হাতে ছেড়ে দেওয়া হলো। সামগ্রিকভাবে এটা গোটা দেশ জুড়ে চলছে। কিন্তু বর্তমান সময়তে ভারতবর্ষের রাজনীতিতে ধর্মের এমন একটা আশ্রয় নিয়েছে রাজ্যের সরকার এবং দেশের সরকার। এই ধর্মের আশ্রয়ের তলায়, এই ঘোমটার তলায় যা খেমটা নাচন হচ্ছে, মানুষ হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না। রাম মন্দিরের হিড়িক তোলা হয়েছে। রাম, তুমি পুজো করো, তুমি মন্দির বানাও, কিন্তু মন্দির বানানো, মসজিদ বানানো, দ্যাট ক্যানট বি এ জব অফ আ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। এটা হচ্ছে খুব ফ্যাক্ট। আসলে যেটা হচ্ছে, এই ধর্ম সব কিছুর ওপরে দাঁড়িয়ে নিচে একের পর এক এমন পলিসি গ্রহণ করা হচ্ছে যাতে আসলে মানুষের সর্বনাশ হচ্ছে। এই পলিসি নিডস টু বি চেঞ্জড। সেখানেই বামপন্থীদের লড়াই। ডেফিনেটলি। শান, এইবার একটা জায়গায় আমি জিজ্ঞাসা করছি যে এই যে তুমি কথাগুলো বললে, এইগুলো তো মোটামুটি আমরা শহরের যারা, ইনফ্যাক্ট গ্রামের যারা, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা জিও পলিটিক্স, যারা ইকোনমিক্স নিয়ে চর্চা করে, তারা বুঝতে পারবে। এবার ধরো ভোটের পার্সেন্টেজে এটা তো মানতে হবে যে সিপিএম এর ভোট পার্সেন্টেজ অনেকটাই আগের থেকে কমে গেছে, বিলো 10। সেইখানে দাঁড়িয়ে যখন একটা দল ক্ষমতায় এসে প্রত্যেকের হাতে 500 টাকা বা সাইকেল তুলে দিচ্ছে বা ইত্যাদি যেটাই বলো করছে, সেটা কতটা সুষ্ঠুভাবে, কতটা দুর্নীতি আছে, সেটা আলাদা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু আমি বলছি যে যখন এটা করছে, সেখানে দাঁড়িয়ে এই যে পলিসি শিফটের কথা, এই যে মানুষের একটা ওভারঅল গ্রাফের কথা তোমরা বলছো, কোথাও কি মনে হচ্ছে যে গ্রামের মানুষ এই কানেকশনটা ধরতে পারছে না বলে সিপিআইএম এর এই ভোট পার্সেন্টেজটা কমছে? আরও অনেকগুলো ইস্যু আছে, শুধু একটা না, আরও লার্জার পয়েন্ট আছে। যেমন পার্সোনালি আমার মনে হয়েছে কোথাও গিয়ে যে মানুষ এই মুহূর্তে এমন একটা ইকোনমিক ঘেরাটোপের মধ্যে পড়ে গেছে, একটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পড়ে গেছে, যেখানে মানুষের ইনস্ট্যান্ট রিলিফ লাগবে। আমরা তার পক্ষে, আমরা তার বিপক্ষে নই। আমরাই একমাত্র ভারতবর্ষের পলিটিক্যাল পার্টি যারা করোনার সময়তে বলেছিলাম ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করে 7,500 করে টাকা প্রত্যেক মানুষের হাতে দাও,
আদার দ্যান দ্যাট তুমি ভারতবর্ষের জিডিপিকে বাড়াতে পারবে না, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারবে না। তুমি যদি মানুষের ক্রয় ক্ষমতাকে না বাড়াতে পারো, পারচেসিং পাওয়ারকে তুমি যদি না বাড়াতে পারো, ভারতবর্ষে দেশের মধ্যে তুমি যদি চাহিদা না তৈরি করতে পারো মার্কেটের মধ্যে, আলটিমেটলি যে ওই $5 ট্রিলিয়ন গল্প দিয়েছিল ওটা গল্প হয়ে থেকে যাবে। আমি $5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি না, বাট বা হলেও সেটা কিছু মানুষ কেন্দ্রিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ করোনার সময়তে একটা বিশাল বড় অংশের মানুষের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, সব কিছু চলে যাওয়ার পরে মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। কিন্তু বর্তমান সময়তে যেটা হচ্ছে যে মানুষ 500 টাকা পেয়ে, এটা খুব নর্মালাইজ করা হয়ে যাবে, জেনারেলাইজ করা হয়ে যাবে যে মানুষ 500 টাকা পাচ্ছে বলে মানুষ আর কিছু চাইছে না। মানুষ চাইছে, বাট একটা এমন একটি ইকোসিস্টেমের মধ্যে আমরা বর্তমান সময়তে পড়ে গেছি না, যে ইকোসিস্টেমের মধ্যে মানুষ খুব ওই চটমগনি পটবিয়ার মতো, ধরতক্তা মার পেরেকের মতো বিষয়। মানে আমি তোমায় থামাতে চাই না, বাট তাও বলছি যে যেহেতু তুমি 500 টাকার বিষয়টাও বলছিলে, আমি বলছি এই যে ধরো এখন এসএসসি বা টেট নিয়ে যথেষ্ট সোচ্চার হতে দেখছি আমি সিপিআইএমকে, সেটা রাস্তায় হোক বা বিভিন্ন টিভি স্টুডিও বা আদালতে বা সোশ্যাল মিডিয়াতে। ঘটনাটা হচ্ছে যে মানুষটা গ্রামে আলু চাষ করে কিংবা ধান চাষ করে, তার সাথেও কি এই যে আন্দোলনটা এটা কানেক্ট করতে পারছে? না, সেটা আলাদা আন্দোলন। সব স্ট্রাকচারে, সব সেগমেন্টের আন্দোলন ক্রস সেকশনে গিয়ে নাও মিলতে পারে। 3টি কৃষি আইন বিরোধী যে আন্দোলন, তার সাথে যে ছেলেটি এসএসসি পরীক্ষা দিতে বসেছে সেখানে তার মনে দাগ নাও কাটতে পারে, যদিও বা কাটা উচিত বলেই আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি। এই আন্দোলন সর্বস্তরে হচ্ছে। তুমি রাজস্থানে দেখো, তুমি মহারাষ্ট্রে দেখো, তুমি হিমাচল প্রদেশে দেখো। লাস্ট 10 ইয়ার্সে আমি বিশ্বাস করি গোটা দেশ জুড়ে লেফট তার রাস্তার যে আন্দোলনের যে স্পিরিট, যে লড়াই, মানুষকে একত্রিত করা, তা আমরা এগিয়েছি। সেটা সামহাউ ভোটে আমরা কনভার্ট করতে পারছি না বলে মনে হচ্ছে, কারণ ভোট দিনের শেষে শুধুমাত্র তোমার কর্মসূচি, তুমি মানুষকে কি প্রমিস করছো ইত্যাদি দিয়ে হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোট আজ থেকে 3 মাস পরে, বিজেপি তৃণমূল দুটো পলিটিক্যাল পার্টি 7টা বিধানসভা মিলিয়ে একটা লোকসভা মোটামুটি, এতে যত কোটি টাকা খরচা করবে, গোটা সিপিএম রাজ্যে ভোট করা থেকে অত টাকা খরচা করবে না, পারবো না। তার কারণ এই টাকাটা আসছে কোথা থেকে? এই যে আমি তোমাকে পলিসির কথা বলছিলাম, ভারতবর্ষের বুকে হঠাৎ করে মোদী সরকার একটা নিয়ম নিয়ে চলে আসলো, ইলেকটোরাল বন্ড। এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলোকে কোটি কোটি টাকা ভেট দিচ্ছে, কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে, এবং কেউ জানতে পারছে না কে টাকা দিচ্ছে। যার ম্যাক্সিমাম পার্সেন্টেজটা ইনফ্যাক্ট বিজেপি পেয়েছে, সবচাইতে বেশিটা বিজেপি পেয়েছে অদ্ভুতভাবে। তারপর যে পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, যে দলটা পশ্চিমবাংলার বাইরে কার্যত অস্তিত্বহীন। পশ্চিমবাংলার 42টা লোকসভা, 294টা বিধানসভার বাইরে যে দলটা নেই, সেই দলটা কিভাবে, কোন আঙ্গিকে যে টাকা দিচ্ছে সে কি ভেবে টাকাটা দেবে? প্রশ্নটা তো এখানেই। এবারে তুমি দেখো, আমরা ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে, আমরা খোলাখুলি ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে। তার কারণ এই গোটা বিষয়টা, ধরে নাও আমরা একটা কর্পোরেট হাউস চালাই, তুমি ভোটে দাঁড়িয়েছো, তুমি একটা রাজনৈতিক দল, তুমি ভোটে দাঁড়িয়েছো, আমি তোমাকে 100 কোটি টাকার ফান্ড দিলাম। বস, আমি বিজনেস করি, আমি জানি ওই 100 কোটিটা আগামী 5 বছরে তোমাকে দিচ্ছি, মানে ওখান থেকে আমি 1000 কোটি টাকা কামাবো। ফলত আলটিমেটলি কি হচ্ছে, ডেমোক্রেসিতে মানুষের যে মনোভাব, গণতন্ত্রে মানুষের ভাবনা, তাকে ম্যানিপুলেট করা হচ্ছে বিভিন্ন রকমভাবে। তার একটা ওয়ে আউট অবশ্যই মিডিয়া, কারণ মিডিয়া যারা চালাচ্ছে দ্যাট ইজ অলসো আ কর্পোরেট হাউস। যে কর্পোরেট হাউস আজকে এই ইয়েলো জার্নালিজম করছে, সে জানে যে এই ব্যক্তিকে যদি আমি পাওয়ারে আনতে পারি, অথবা ওকে যদি পাওয়ারে না আসতে দিতে পারি, তাহলে আমার এই লাভ আছে। গোটাটাই একটা প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরিতে চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে লেফটের ভোট পার্সেন্টেজে কিছুটা ধস নামার অন্যতম কারণ হচ্ছে ধর্মের রাজনীতি, যাকে কাউন্টার করা বা যার উল্টো ন্যারেটিভ তৈরি করা কঠিন, বাট সেটা চলছে। আর সেকেন্ড হচ্ছে যে এটা ইন্দিরা গান্ধীর সময়তেও ছিল, আমাদের দেশের বুকে ভয়ঙ্কর উগ্র জাতীয়তাবাদী হাওয়া তুলে যে যখন ভোট পার্সেন্টেজ বেড়েছে, বাড়তে 400 পেরিয়ে গেছে, কিন্তু বস যখন পড়েছে তখন কিন্তু তলানিতে চলে গেছে। বিজেপি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে, বিজেপি বুঝতে পারছে না যে বিজেপি আজকে যা করছে এটা কিন্তু বিজেপির কাছে একদিন বাউন্স ব্যাক করতে বাধ্য। আজ নয়তো কাল করবে, কাল নয়তো পরশু করবে। যেমনভাবে তুমি দেখো এই ভারত চায়না যুদ্ধের সময়তে, দুঃখের হলেও সত্যি সেই সময় তো কংগ্রেসের গভর্নমেন্ট,
কংগ্রেসের গভর্নমেন্ট সেই সময় তো লেফট কমিউনিস্টদেরকে চীনের দালাল, ভারতবর্ষের শত্রু, এসব তো আমাদেরকে সেই সময় কংগ্রেস বলেছিল। আজকে কংগ্রেসকে সেম জিনিস ফেস করতে হচ্ছে বিজেপির থেকে। আমাদেরকে তো ফেস করতে হচ্ছেই, তারপর বিজেপিকে, কংগ্রেসকেও ফেস করতে হচ্ছে না? ফলত তুমি ওই দেশপ্রেমের হাওয়া তুলে, উগ্র ভুয়ো জাতীয়তাবাদের হাওয়া তুলে, মানে তুমি দেশপ্রেমের হাওয়া তুলছো কিন্তু দেশের সম্পদ বেচে দিচ্ছ। তুমি দেশপ্রেমের হাওয়া তুলছো কিন্তু পুলওয়ামাতে অদ্ভুতভাবে 300 কেজি RDX চলে আসছে, তুমি তার উত্তর ক্লিয়ার করছো না যে 300 কেজি RDXটা দিনের শেষে এলো কোথা থেকে। কাশ্মীরে তুমি যদি সিগারেট বিড়ি নিয়েও ঠিকঠাক মতো এদিক ওদিক চলতে চাও, তুমি জানি না, তুমি কাশ্মীর গেলে তুমি বুঝতে পারবে, একদম জম্মু থেকে ঢোকবার সময় থেকে মানে সেকেন্ডে চেক হয় RDX, 300 কিলো RDX কোথা থেকে এলো। তার আগে তুমি ডিমনিটাইজেশন করলে, ডিমনিটাইজেশন করে তুমি বললে দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করে দিয়েছি, বিজেপি উত্তর দেবে না আজকে। ফলত এই সমস্ত পলিসি এত কিছু মিলিয়ে এই মুহূর্তে লেফটের, বিশ্বাস করি লেফটের ভোট কিছুটা ডিক্রিজ করতে পারে, কিন্তু নিয়ার ফিউচার লেফট ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। এটা নিয়ার ফিউচার কি এটা আস্তে আস্তে তোমরা ভোট বৃদ্ধির দিকেও আশাবাদী হয়েছে? এই পঞ্চায়েত ভোটে হয়েছে বা মিউনিসিপ্যালিটিতেও। কেন হলো? যে মানুষ 2019 সালে বিজেপি আর তৃণমূলকে বেছে নিল, বিজেপি 18, তৃণমূল 22, লেফট 0, কংগ্রেস 2, যে মানুষ 213টা দিল বিধানসভায় তৃণমূলকে, 77টা দিল বিজেপিকে, একটা ISF, বাদ বাকি সব 0, কংগ্রেস রিমেন 0, লেফট রিমেন 0। প্রশ্ন হচ্ছে এখানেই তো, কিসের জন্য মানুষ হঠাৎ করে পৌরসভা নির্বাচনে লেফটকে ভোট দিল? কলকাতা কর্পোরেশনের ভোটে আমরা সেকেন্ড হাইয়েস্ট, ওই লুটের ভোটের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। গোটা পশ্চিমবাংলায় যে পঞ্চায়েতের ইলেকশন হয়েছে, এত লুট, এত ঝামেলা, নমিনেশন দিতে দেব না, মারধর করেছে, বাড়ি থেকে তুলে এনে নমিনেশন উইথড্র করিয়েছে। ভোটের কাউন্টিংয়ের দিনকে আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, যে কি ভয়ঙ্করভাবে BDO, SDO, DMদেরকে প্রভাবিত করে ভোট করেছে তৃণমূলের এন্টায়ার প্রশাসন। অর্গানাইজেশনকে কাজে লাগায়নি, কাজে লাগিয়ে হচ্ছে প্রশাসনকে, এবং অদ্ভুতভাবে অন্যান্যবারে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগায়। এবছর যত না পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়েছে, তার চাইতে বেশি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে ভোট করিয়েছে। তুমি যদি দেখো সেই ভোটের মধ্যে দাঁড়িয়েও লেফট, সেকুলার, কংগ্রেস ইত্যাদি সব কিছু মিলিয়ে ডেমোক্রেটিক ফোর্স, তারা অলমোস্ট নিয়ার অ্যাবাউট 22%। লোকসভা ভোটে আমরা 22 ছেড়ে দাও, 20% ভোট আমি যদি খুব খারাপ ধরি, 20% ভোট যদি লোকসভাতে লেফট, কংগ্রেস এটসেট্রা সব মিলিয়ে যা হচ্ছে তা যদি থেকে যায়, তুমি বুঝতে পারছো, তুমি আজ থেকে 3 মাস 4 মাস পরে গোটা পশ্চিমবাংলা চালচিত্র পাল্টে যাবে, কয়েকটা সিট চলে আসবে। সিট ছেড়ে দাও, আমি তোমাকে বলছি শুধু ভোট পার্সেন্টেজ বললাম, লেট ইট বি সিট, লেট রিমেন 0, left remains 0, Congress remains 0, the seat percentage, the vote percentage is become 20%. পশ্চিমবাংলার গোটা ডেমোগ্রাফিক, পশ্চিমবাংলার গোটা জিওপলিটিক্স, পশ্চিমবাংলার এন্টায়ার সিনারিও পাল্টে যাবে পরশু দিন থেকে। আমরা ন্যারেটিভ ভাঙতে নেমেছি অরিজিৎ। হয় তৃণমূল নয় বিজেপি, মোদির বিকল্প দিদি আর দিদির বিকল্প মোদি, শুভেন্দুর বিকল্প অভিষেক, অভিষেকের বিকল্প শুভেন্দু। আমরা এই ন্যারেটিভ ভাঙতে নেমেছি, ইট উইল টেক টাইম, বাট সাকসিড করব। কিন্তু একটা ট্রেন্ড দেখা যায় যে ধরো যখন ভোটগুলো আসে তখন টিভি স্ক্রিনে না, মানে ওই দুদিকে দুটো স্ক্রিনে চলে, মমতা ভার্সেস মোদি, মমতা ভার্সেস মোদি, মিডিয়া তৈরি করা। এই জায়গাটাকে ভাঙার জন্য তোমরা ডিজিটালি বা কি কি পদ্ধতি দিতে পারো? অনেস্টলি স্পিকিং তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে, মানে আমি বলছি CPIM এর হয়তো অনেক মিছিলে প্রচুর ভিড় হচ্ছে, দেখাচ্ছে না, কভারেজ হচ্ছে না। তার 2-3টে কারণ আছে। প্রথম কথা হচ্ছে, অনেস্টলি যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে এটাকে কি ডিজিটালি ভাঙা সম্ভব, মাই আনসার ইজ নো। একটা কর্পোরেট হাউস, তাতে কোটিখানেক টাকা তাদের ফান্ডিং, ইনফ্যাক্ট তারাও তো এইগুলো ডিজিটালে আপলোড করলেও এখনো বর্তমান সময় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তুমি ডিজিটাল দিয়ে একটা কর্পোরেট মিডিয়াকে কমব্যাক্ট করতে পারবে না। একটা ক্রস সেকশন অবধি পারবে, এর বাইরে তুমি পারবে না। এর বাইরে যেটা হতে পারে সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়াকে মানুষের কাছে আরও বেশি পপুলার করে তোলা, বা আমাদের কন্টেন্ট, আমাদের কথা ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটা আমরা করছি, বাট আই বিলিভ সেটা আরও বেশি করে করা উচিত সামগ্রিকভাবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মিডিয়া দেখো একটা সময় ছিল আমরা ইয়েলো জার্নালিজম বলতাম, হলুদ সাংবাদিকতা, পেটুয়া সাংবাদিকতা। এখন যেটা হচ্ছে এটা আর ইয়েলো জার্নালিজম নয়। শেষ 4 দিন পশ্চিমবাংলার বুকে একটা মিডিয়া চ্যানেল সন্ধ্যে 6টা, 7টা, রাত 8টা, তাদের শোতে রাম মন্দির ছাড়া আর কিছু নেই।
বুঝতে পারছে তো গোটা বাংলার মানুষ, এবং দেশের ক্ষেত্রে তো ছেড়ে দাও, আমি দেশের মিডিয়ার কথা যত কম বলা যায়, আমি ইংলিশ মিডিয়া মানে ন্যাশনাল মিডিয়ার কথা যত কম বলা যায় ততই ভালো, ততই মানে ওখানে একদম সাজিয়ে নিয়ে আসে। একদম একদম। আমি 3-4 বার গিয়ে আমি বুঝেছি বস ঠিক আছে চলো, এর চাইতে বাংলার বিক্রি হয়ে যাওয়া মিডিয়াও অন্তত দুটো কথা বলতে দেয়। বাট এই যে ইয়েলো জার্নালিজম যেটা চলছে সামগ্রিকভাবে, একে কমব্যাক্ট করার একটাই জায়গা, সেটা হচ্ছে মানুষের সাথে জনসংযোগ এই মুহূর্তে। এবং জনসংযোগ মানে মানুষের প্রিয় হয়ে ওঠা। ফলত আমি কত বড় নেতা সেটা এখন বিবেচ্য নয়, বিবেচ্য হচ্ছে মানুষ তোমাকে কতটা অ্যাকসেপ্ট করছে, তুমি মানুষের সাথে কতটা কানেক্ট করতে পারছো, মানুষের ভাষায় তুমি কতটা কথা বলতে পারছো, মানুষের ইস্যুকে তুমি মানুষের কাছে কতটা তুলে ধরতে পারছো। মানুষ কিন্তু নোটিস করছে, আমি তোমাকে বলছি। যদি নোটিস না করতো তাহলে আমরা এই লড়াই আন্দোলন ইত্যাদি যা চলছে, এবং চলছে বলে তোমরা ফোকাস করছো, এটা কিন্তু মানুষ সমর্থন জানিয়েছে বলে এতদিন চলছে। যদি এতদিন সমর্থন না থাকতো কেউ চালাতে পারতো না। এই যে তুমি মিডিয়ার কথা বলছো বা ডিজিটাল মিডিয়ার কথা তুমি বলছো, অদ্ভুত রকমের এখন একটা সিস্টেম চলছে। দেখো, আমি বিশ্বাস করি কর্পোরেট মিডিয়া কিছুটা টাকার জন্য করছে, কিছুটা ভয়তেও করছে। কারণ মিডিয়া, তুমি যদি প্রো বিজেপি খবর না করো তোমার জেল খাটাবে। তুমি যদি বিজেপিকে এই মুহূর্তে ক্রিটিসাইজ করো, কাপ্পান থেকে শুরু করে একের পর এক সাংবাদিক দিনের পর দিন জেল খেটেছে, ইউএপিএতে জেল খেটেছে। ক্যান ইউ ইমাজিন সাংবাদিক ইউএপিএতে জেল খাটছে? বলে তো সামগ্রিকভাবে আমাদের রাজ্যে তুমি সরকারের হয়ে কথা বললে তবে সরকারি বিজ্ঞাপন দেবে, তুমি সরকারের হয়ে কথা না বললে তোমার সরকারি বিজ্ঞাপন বন্ধ। তুমি সরকারের হয়ে কথা না বললে, পশ্চিমবাংলার একজন বিশাল বড় মাপের সাংবাদিক 2016 সালে গোটা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ তার পেছনে পড়ে গেছিল সরকারের হয়ে খবর করানোর জন্য, অন্যভাবে তাকে ফাঁসিয়ে ট্র্যাপ করে ইত্যাদি ইত্যাদি করে হয়েছে। ফলত এই যে সামগ্রিকভাবে একটা কি বলবো তোমাকে, একটা বিকৃত করবার চেষ্টা হচ্ছে, এই বিকৃত করা থেকে কিন্তু আটকাতে হবে, এবং এটা সমাজের সবাইকে আটকাতে হবে। এখন মুশকিল যেটা হয়ে গেছে, আমরা একটা ভাবছি কম, বলছি বেশি, শুনছি কম, বলছি বেশি। ভাবনার জগতে শান না দিলে খুব মুশকিল, খুব মুশকিল এই মুহূর্তে। না মানে ধরো এই যে ধর্মে ধর্মে বিভেদ ঘটিয়ে দেওয়া, তুমি যেটা এর আগে বলছিলে যে যতটা কন্ট্রোভার্সি ততটা বেশি ফুটেজ, এইটা তো কোথাও গিয়ে মানুষ আদতে গিলে খাচ্ছে, এটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও নিচ্ছে। তোমরা এগুলোর জন্য কি কি, এর কাউন্টারে কি কি করতে চাও? শোনো, প্রথম কথা হচ্ছে ক্ষতিকর জিনিস মানুষ পছন্দ করে মাঝে মাঝে, সবসময়। তারপর একটু ঠোকা খাওয়ার পরে বুঝে যায়। সিগারেটের ওপরে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট যার সিগারেট খাওয়ার আছে সেও একবার পরেও খাবে। অন্য দিক থেকে দাঁড়িয়ে তুমি যদি দেখো, মানে ওই ভয়েস সিনেমা, ভূতের সিনেমা, আমি সামনে বসে আছি, আঙুল দিয়ে বসে আছি, চোখ মানে আঙুলের ফাঁক থেকে আমি দেখছি। কোয়েশ্চেন হচ্ছে যে ধর্মের সাথে রাজনীতি, এর চাইতে বড় মকটেল বলো, ককটেল বলো, তুমি যা খুশি বলো, এতে মানুষকে যা নেশায় ফেলেছে, মানে যে কোনো ভারতবর্ষের বুকে এই মুহূর্তে টপমোস্ট শেফ, তার আবিষ্কার করা, বারটেন্ডারের আবিষ্কার করা যে কোনো ককটেলকে ভুলিয়ে দিতে পারে। কিন্তু আমি তোমাকে বলছি এটা বেশি দিন চলবে না। এই পরীক্ষিত, ব্রিটিশরা এই কাজ করেছে, বিজেপি যা কাজ করছে ব্রিটিশরা একই কাজ করেছে, ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স বস। এই তো কথা, ভাগ করে দাও, ভাগ করে ওকে ওর দিকে পাঠাও, একে আমার দিকে পাঠাও। গোটা দেশের মানুষ আজকে যদি একত্রিত হয়ে মোদি গভর্নমেন্টকে কোয়েশ্চেন করা শুরু করে যে তুমি আজ থেকে 5 বছর আগে ডিমনিটাইজেশন করলে, নোটবন্দি করলে, 500-1000 টাকা সব বাতিল করে দিয়ে আমি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোট জমা দিলাম, 2000 টাকার নোট দিলে তুমি আমাকে, তুমি বললে যদি আমি ভুল প্রমাণিত হই 50 দিনের মধ্যে আমাকে জ্বালিয়ে দাও, ফুটেজ আছে এখনো। তুমি সেই গভর্নমেন্ট আবার নোটবন্দি করে আবার 2000 টাকা ব্যান করে দিলে। মানুষ যাতে প্রশ্ন না করতে পারে, ঠিক সঙ্গে সঙ্গে তুমি দেখবে সামনে চলে আসবে টুকরে টুকরে গ্যাং, সামনে চলে আসবে চায়না, সামনে চলে আসবে রাম মন্দির, সামনে চলে আসবে জ্ঞানবাপী, সামনে চলে আসবে মথুরা, সামনে চলে আসবে ইমাম ভাতা, সামনে চলে আসবে পুরোহিত ভাতা, সামনে চলে আসবে ঈদের মেলা, সামনে চলে আসবে দুর্গাপুজোকে 50,000 টাকা। এই পলিটিক্স তৃণমূলও করছে, বিজেপিও করছে। বিজেপি চ্যাম্পিয়ন, তৃণমূল কিছুটা পিছনে আছে। 400 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেছে ধর্মীয় স্থানগুলোতে, সরকারের টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা। তোমার আমার ট্যাক্সের টাকা মানে ট্যাক্স পেয়ার্স মানি। ট্যাক্স পেয়ার্স মানি দিয়ে তুমি ধর্মকর্ম করতে গেছো। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার মানে কি? এই যে একদল অতিবিজ্ঞ মানুষ এখন জন্মেছে সোশ্যাল মিডিয়াতে, যাদের
ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজমে আপত্তি আছে। হোয়াট ইজ বিং সেকুলার? সেকুলার মানে নাস্তিকতা নয়। সেকুলারিজম মানে সরকার বা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। বিং সেকুলার ইজ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রিলিজিয়ান নেই। তোমার রিলিজিয়ান নেই কেউ বলেনি, তুমি তোমার রিলিজিয়ান নিয়ে থাকো না থাকো, তোমার পছন্দ হতে পারে, তুমি নাস্তিক হতে পারো, তুমি আস্তিক হতে পারো, তুমি হিন্দু হতে পারো, খ্রিস্টান হতে পারো, মুসলিম হতে পারো, সেটা তোমার ব্যক্তির বিষয়। কিন্তু রাষ্ট্র, দেশ, রাজ্য, সরকার এর কোনো ধর্ম থাকবে না। তুমি দেখছো বর্তমান সময়তে রাম মন্দির থেকে শুরু করে আর পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির, একজন বলছে আমি গীতা পাঠ করাবো, একজন বলছে আমি চণ্ডী পাঠ করাবো। করাও, কিন্তু এর সাথে প্রশাসনের কি সম্পর্ক? তুমি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিলে 6 মাসে শিল্প করব, 2021-এ বললে ডবল ডবল চাকরি দেব, 2023 সালে বললে যা বলেছি তার 100% কাজ করে দিয়েছি, 2011 সাল থেকে ঠাকুরমার ঝুলির গল্প দিয়ে আসছো, রাজ্যের বুকে শিল্প আসছে শিল্প আসছে, এবছর বললে 3.5 লক্ষ কোটি টাকার মৌচুক্তি স্বাক্ষরিত করেছি। দিনের শেষে চাকরি কোথায়? পশ্চিমবাংলার বুকে সরকারি চাকরির পরীক্ষা শেষবার কবে বিতর্কহীনভাবে, যেখানে একটা দুর্নীতি নেই তুমি নিয়োগ করেছো, করতে পারোনি। কেন্দ্রের সরকার বিফোর ইউ কেম টু পাওয়ার ইউ প্রমিস যে আমি বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সবার মধ্যে ছড়িয়ে দেবো, 15 লক্ষ করে টাকা দেবো, এবং সত্যি সেই সময় সুইস ব্যাংকে টাকা এদিক ওদিক সেদিক করে প্রচুর আলোচনা হয়েছে। না খাউঙ্গা না কিসিকো খানে দুঙ্গা, প্রধানমন্ত্রীর বক্তব্য। পরবর্তীকালে তুমি বললে দেশের মুদ্রাস্ফীতি কমাবো, ডলার রেট কমিয়ে দেবো, ডলারের দাম কমিয়ে, টাকার দাম বাড়াবো, ডলারের দাম কমিয়ে দেবো, ভারতবর্ষের বুকে পেট্রোলের দাম কমাবো, ডিজেলের দাম কমাবো, রান্নার গ্যাসের দাম কমাবো, বেকার যুবককে 2 কোটি চাকরি দেবো, বুলেট ট্রেন তৈরি করবো। এ তো মোদির প্রমিস। তাহলে এই প্রমিস যখন ফেল করছে একটা গভর্নমেন্ট, এই প্রমিস যখন ডেলিভার করতে পারছে না, তখন ধর্মের আশ্রয় নিতে হচ্ছে। এবং আনফর্চুনেট বাট ট্রুথ, সেই ধর্মের আশ্রয় যেমন কেন্দ্র সরকারও নিচ্ছে, সেই ধর্মের আশ্রয় রাজ্য সরকারও নিচ্ছে। আবার আমি তোমাকে বলছি, এই দিয়ে 1-2 ভোট পার করা যায়, 3-4টে পার করা যাবে না, যাবেই না, হতে পারে না। দেশের ইতিহাস বলছে হতে পারেনি। তা যদি হতো তাহলে ব্রিটিশরা চিরজীবনের মতো দেশে থাকতো। দাঙ্গা দিয়ে বাংলা ভাগ করে, দাঙ্গা দিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়ে যদি ব্রিটিশ ইন্ডিয়া দখল করে রাখতে পারতো, তাহলে দেশ স্বাধীন হতো না 1947 সালে, চিরজীবন থেকে যেত। হবে না, আজ নয় তো কাল এই ভাঙবেই, ভাঙতে বাধ্য। অনেকটা রাজনৈতিক কথা হয়ে গেল। সো গান কেমন চলছে তোমার? এই গান আমি জীবনে কোনোদিন শিখিনি। গিটার বাজানো, হ্যাঁ সরি, গিটারও আমি জীবনে কোনোদিন শিখিনি। আচ্ছা, এটা একটা হয় ওই 11-12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠলে ক্লাসের একটু এক্সট্রা অ্যাটেনশন চলে আসে, তখন হাতে একটা গিটার থাকলে ইট লুকস কুল। পরবর্তীকালে বুঝলাম যে গিটারটা যদি মাঝখান থেকে বাজানোও যায়, তাদের 2-4টে ফ্রেন্ড রিকোয়েস্ট একটা জোকস অ্যাপার্ট ভালো লাগে। কিন্তু আমার এই গিটার বাজানো, গান টান গাওয়া, এসব মাঠে বাদায় বন্ধুদের সাথে, যেহেতু আমার গ্রামের বাড়ি, ওগুলোই আমার আড্ডার ঠিক। এখনো অবধি কম হয় যদিও, ওগুলো বন্ধুদের সাথে বসে আলাপ আলোচনা, একটু গল্প, গান, আড্ডা, ওইটুকুই। বাট ওই মাঝে মাঝে কিছুটা ফেসবুকে আপলোড করে দিলে মানুষের পছন্দ হয়, দেখি অ্যাপ্রিসিয়েট করেন। কেউ কেউ আবার অরিজিনাল গানের সাথে তোমার তাল সব নষ্ট হয়ে গেল, গানের তাল এরকম ছিল, আমি সঙ্গে সঙ্গে তাকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই, আমি আমাকে ক্ষমা করবেন, জানা অরিজিনালটা গিয়ে শোনা। আমি তো গায়ক নই রে ভাই, ডেফিনেটলি ভালোবেসে গাওয়া, মনে হয় আমি গাই, তোমার ইচ্ছা হলে তুমি শুনবে, তোমার না ইচ্ছা হলে তুমি শুনবে না, দ্যাটস ইউর চয়েস। বাট আমার যখন মনে হয় ভালো লাগে, গান বেশ পছন্দের। এইবার তোমার তো ইউটিউব চ্যানেলটা আমি অনেক দিন ধরেই দেখছি, ফেসবুকেও দেখি। এবার কি হয়, এদের যে অ্যালগোরিদম আছে না, ওই নামের কেউ থাকলে অন্য কোথা থেকেও আপলোড হলো সেই ভিডিওগুলো আসে। তা তুমি একটা বিয়ের বাড়িতে গেছো, কাকিমা মানে তোমার মা ছিলেন আর সুজনদা ছিলেন। তোমার মা বলছে যে বিয়ে কবে করবে? দিদি ছিলেন তো। দিদি বলছে দেখুন বিয়েটা তাড়াতাড়ি করে দিতে হবে। সুজনদা বলছে যে বয়স এখনো হয়নি, আর কয়েক বছর বাদে করবে। সায়ন বিয়ে করার কি প্ল্যান এখন রাখছে? আমার বিউটি সাইডেও অনেক টপিক আছে, কারণ তুমি এক জায়গায় বলেছিলে আমার মা খুব খুশি হবে বিয়ে হয়ে গেলে। হ্যাঁ মানে আরে বাপ রে, আমার বাড়িতে মোটামুটি এটা রেগুলার টপিক। এর মেয়ে, ওর নাতনি, ওর ভাইজি, ঠিক আছে, ওর মেয়েকে দেখতে যাবো, ওর ভাইজিকে দেখতে যাবো, ওর নাতনিকে দেখতে যাবো, এই এটাকে যতটা আটকে রাখা যায় ততটা চেষ্টা। ঠিক আছে, ও বিয়ে আর কি করতে হবে, এটা হয়ে যাবে পরবর্তীকালে। বাট
কথা হচ্ছে এটাই, তাকেও বুঝতে হবে সে বিয়ে সব মিলিয়ে, কারণ আমাদের যাওয়া একটা উগ্র লাইফস্টাইল। হ্যাঁ মানে আমি বুঝি না যে রাজনীতিবিদদের চাইতে বাজে, মানে একদম সিরিয়াসলি বাজে বড় খুব কম হয়। এই সৃজন টিজন সব মিলিয়ে যখন গল্প গাছা হয়, শতরূপতা সব মিলিয়ে, প্রতিকূল সব মিলিয়ে। আমি গতকাল কথা বলছিলাম প্রতিকূলের সাথে, প্রতিকূল বহুদিন পরে বাড়ি গেছে, ওর পরিবারের সাথেও দেখা হয়েছে। ফলত এই কেন মেনে নেবে কেউ? আমি রাত্রিবেলা বসে একটু সুখে শান্তিতে ডিনার করব, কেউ রাত্রিবেলা 12টার সময় ধাক্কাধাক্কি করে একটু লড়াই আন্দোলন করে এই ওই করে ফিরছে। ভোটের সময় তো বাদই দিলাম, ভোটের সময় কে কখন বাড়ি ফেরে, ভোটের সময় কে কখন বাড়ি ফেরে আর কে কখন ভোরবেলা বেরিয়ে যায় কেউ জানেও না। ফলত কথা হচ্ছে আমাদের লাইফস্টাইলের সাথে ম্যাচ করে নেওয়া এটা খুব ডিফিকাল্ট। মানে দূর থেকে দেখতে যত কুল লাগে না, যে বিশেষত আমরা আবার যারা অ্যাডভোকেট প্রফেশনে রয়েছি আরো বাজে, মানে ভয়ঙ্কর রকমের কম্বিনেশন, ভয়ঙ্কর কম্বিনেশন। এবার কথা হচ্ছে যে জীবনসঙ্গী হবে বা যদি আদতে এরকম কিছু হয়ে গিয়ে থাকে, ফলত তাকেও সেই জায়গাটা বুঝতে হবে যে এই লাইফস্টাইলটা, এবং এই লাইফস্টাইলটা কিন্তু আমরা জ্ঞানত বেছেছি, আমাদের পছন্দ হয় বলে আমরা বেছেছি। যদি পছন্দ না হতো তাহলে বাঁচতাম না। আমরা জানি এখানে রিস্ক আছে, এখানে এমন কিছু নেই যা নেই, সব আছে। এখন তো সিপিএম পাওয়ারে পর্যন্ত নেই, লেফট পাওয়ারে নেই যে 2-4টে এমএলএ 2-4টে এমপি রয়েছে বা এরকম কিছু না। এই গোটাটাই হচ্ছে পলিটিক্যাল প্যাশনের সাথে করা এবং বিশ্বাস, বিলিফ যে তুমি যেটা করছো, তুমি যে আদর্শের জন্য করছো, সেই আদর্শটা দিনের শেষে মানুষের জন্য প্রো পিপল অ্যাপ্রোচ নিয়ে কাজ করবে। সেই জায়গা থেকে এই বিষয়টা। বাট বিয়ে লেটস সি, দেখা যাক কত লোক আছে বিয়ে টিয়ে না করে দেখা যায়। ডেফিনেটলি। তবে যখন ডেইলি লাইফের কথাই এলো, সেক্ষেত্রে ধরো তোমার ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত কি কি বাধা এসছে এই রাজনীতি করতে গিয়ে? আর তোমার গেছে, ও প্রেম টেম গেছে, হ্যাঁ সেসব গেছে। রাজনীতি করতে গিয়ে আমার ধারণা আমাদের মানে প্রেম কি সময় দিতে পারোনি বলে কেটে গেছে? সে অনেক রকমের হয়, যা হয় ছোট বয়সে ওসব গেছে। তাতে পলিটিক্স একটা রিজন ছিল, তাতে একটা নয়, মানে অনেকগুলো রিজনের মধ্যে তো ওয়ান অফ দেম অবশ্যই। আমি তোমাকে আবার বলছি, মানে ওই যে কেউ ভ্যালেন্টাইন্স ডের বিকেলবেলায় ধরো কোনো প্রেমিকা অপেক্ষা করছে তোমার জন্য, তুমি টাইম দিয়েছো যে আজকে আমাদের সময়তে, আমি 2012, 13, 14, 15 ওই সময়তেও ঢাকুরিয়া লেক আমরা যেতাম, রবীন্দ্র সরোবর লেক। প্রেমিকা দাঁড়িয়ে আছে রবীন্দ্র সরোবর লেকে, তোমার কাছে লাস্ট মোমেন্টে ফোন এসছে, ওখানে র্যালি হচ্ছে, তুমি চলে গেলে। হ্যাঁ, ওটা এবার কেউ কেন মেনে নেবে? কিসের জন্য মেনে নেবে? এটা আবার আনসেটেল লাইফ। ইনফ্যাক্ট আজকেও আমরা বসে আছি 31 ডিসেম্বর, অবভিয়াসলি। হ্যাঁ, আবার দুপুরবেলা বসে তুমি এখানে শুট করছো, প্রেমিকা যদি সেরকম ভাবে বলে দুপুরে এসো, উইল হ্যাভ এ লাঞ্চ, একসাথে লাঞ্চ করবো। মানে আর যেগুলো এসছে সেগুলো হচ্ছে যে বাধা বিপত্তি, বিশেষত আমরা যেখানে থাকি সেখান থেকে একটা প্রেশার, পলিটিক্যাল প্রেশার ইত্যাদি সব থাকে। বাট আমার ক্ষেত্রে এই পুলিশ টুলিশ ইত্যাদি সেগুলো আমার জন্য খুব একটা ডাজন্ট ম্যাটার। তা সেটা তো কিছুটা তুমি লটা ভালো করে জানো বলেও। হ্যাঁ, আর আমি পাত্তাও দিই না, আই ডোন্ট কেয়ার। ডেফিনেটলি। কি পুলিশ কি বললো না বললো, আই নো আই এম উইথ দ্য ট্রুথ, আই নো যে আমি সত্যের সাথে আছি। এইখানে একটা ব্যাপার আছে শায়ন, যে ধরো যারা এই মুহূর্তে অনেক ইয়ং জেনারেশন আছে যারা বামপন্থা বা বিরোধী কণ্ঠস্বরের প্রতি অ্যাট্রাক্ট হয়। ইনফ্যাক্ট এটা একটা ট্রেন্ড যে সরকার বা এস্টাবলিশমেন্টের বিরোধী কণ্ঠস্বরের প্রতি ইয়ং জেনারেশন অ্যাট্রাক্টেড হয়, কিন্তু সেখানে এই যে পুলিশি ঝামেলা বা ইত্যাদির জন্য কিন্তু অনেকে পিছিয়ে আসে, ভয় পায়। হয়তো সিপিএমের মিছিলে আরও 1000টা লোক এক্সট্রা মন থেকে হাঁটতে চায়, কিন্তু বেশ কিছু পারিপার্শ্বিকের ভয়ে হাঁটতে পারে না। তাদেরকে তুমি কি বলবে? আজকে 2023 সালে দাঁড়িয়ে বা 2024-এ যবে ইন্টারভিউটা দেখছে সাধারণ মানুষ, আমার মনে হয় না আজকে আর খুব একটা রিলিভেন্ট হবে এতদিন পরে। এই কোয়েশ্চেনটা রিলেভেন্ট হতে পারতো 2013, 14, 15 অত অবধিও। আজকের দিনে যারা মিছিলে হাঁটছে বা যারা একটু দোদুল্যমানতায় রয়েছে, তারা এই বিষয়টার সাথে, অ্যাটমসফিয়ারের সাথে ওয়েল অ্যাডজাস্ট। যে আমাকে ফিরে গেলে তৃণমূলের পঞ্চায়েত প্রধান মাতব্বরি করবে, আমি ফিরে গেলে থানার বড়বাবু আমাকে ধরে ডেকে দাবড়াদাবড়ি করতে পারে, তা জানবার পরেও সে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে এতটার ইম্পর্টেন্ট না, সে তো স্ট্রাগল করে আসছে। এক্স্যাক্টলি, আমি তোমার একদম গ্রাউন্ডের কথা, বাস্তবের কথা বলছি। বহু মানুষ আছে যারা কিন্তু আরো অনেক বেশি পা মেলাতে চায়,
কিন্তু এই যে বড়বাবু থানায় এসে দাবড়াদাবড়ি করবে, একটা ফ্যামিলি রয়েছে, সে হয়তো অন্য প্রফেশনে আছে, সে হয়তো সিপিএমের মিছিলে হাঁটলে জীবনে কিছু পাবেও না, সেও আসতে চায়। এইটা আমি তোমাকে বলছি, তুমি যদি নতুন প্রজন্মের কথা বলো, নতুন প্রজন্ম এত কিছু ভাবেই না, অনেস্টলি ভাবে না। এটা ভাবে হচ্ছে ওই 30, 32, 33 হয়ে যাওয়ার পরে লোকজনের একটু দোদুল্যমনতায় ভোগে। আদার দ্যান দ্যাট, এই যে তুমি দেখবে স্টুডেন্টদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, চে গেভারা, ফিডেল কাস্ট্রো, ওয়াই দে আর সো পপুলার? মহাত্মা গান্ধী স্টুডেন্টের মধ্যে পপুলার নয়। আমি কিন্তু এই বিজেপির ফাঁদে পা দিয়ে তোমাকে বলছি না। বিজেপি এখন একটা ন্যারেটিভ প্রমাণ করতে চায় যে সুভাষচন্দ্র বোস ভার্সেস মহাত্মা গান্ধী, দ্যাট ওয়াজ আ পলিটিক্যাল ডিসকাশন। আমি তোমাকে সেইটা বলছি না, আমি বলছি যে অ্যাগ্রেশন, ইউথ, স্টুডেন্ট, দে আর উইথ দ্য অ্যাগ্রেশন সিন্স ভেরি বিগিনিং। এই যে অনেকে বলে যে ওয়াই ক্যাস্ট্রো, ওয়াই চে গেভারা, ওয়াই নট? একজন মানুষ আর্জেন্টিনায় জন্মাচ্ছে, সে চলে যাচ্ছে কিউবাতে বিপ্লব করতে, কিউবাতে সে মন্ত্রী হচ্ছে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সে বলিভিয়ায় চলে যাচ্ছে, আবার বিপ্লবের ডাক এসছে বিপ্লব করবার জন্য। আমি তাকে দেখে আকৃষ্ট হব না কেন? ওয়াই? নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ এটা ঠিক, জার্মানিতে যাওয়া, তার সাথে হিটলার ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, বাট এটাও তো ঠিক যে তিনি নিজের মতো ফৌজ দাঁড় করাচ্ছেন, একত্রিত করছেন, সর্বশক্তিমান, এক্স্যাক্টলি। এবং এখনো ওই স্লোগান যদি এখনো কেউ দেয় যে তুমি আমাকে রক্ত দেবো, আমি তোমাকে স্বাধীনতা দেবো, দ্যাট গিভস আ গুজবাম্পস। গোটা দেশের মানুষ, গোটা দেশের স্টুডেন্ট ইউথ এটা চায়। ভগৎ সিং, কম্প্রোমাইজ করবো না, উঠে যাব, ফাঁসির মঞ্চে উঠবো। ক্ষুদিরাম বোস, কিসের জন্য, কোন কারণে? কারণ এই যে অ্যাগ্রেশন, এই যে তুমি দেখবে বিরাট কোহলি, মানে আমাকে খুব মানে সিম্পল, মেক ইট সিম্পল, তুমি দেখবে ইউথ কিন্তু রোহিত শর্মা ইত্যাদি ইত্যাদির বাইরেও দেখবে তুমি ইউথ ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টেড উইথ দ্য অ্যাগ্রেশন অফ বিরাট কোহলি। কেন? এই অ্যাগ্রেশনের জন্য, অন্য কিছু নয়। কিন্তু যে ওই অ্যাগ্রেশন পছন্দ করে, যে বিরাট একটা 6 মেরে বা ম্যাচ জিতে ওই যে অ্যাগ্রেশন অপোনেন্টের ওপরে, এই অ্যাগ্রেশনটা ওই বয়সে ইজ ভেরি ন্যাচারাল। তুমি কখনোই গিয়ে তাকে বলতে পারো না ওয়াই নট ভিভিএস লক্ষ্মণ, ওয়াই নট রাহুল দ্রাবিড়, ওয়াই নট কিছুটা সৌরভ গাঙ্গুলি। অবশ্যই সৌরভ গাঙ্গুলির মধ্যে সেই অ্যাগ্রেশন আমরা যেহেতু লক্ষ্য করতাম। আবার আমি তোমাকে বলছি, ওই স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে যারা রয়েছে, স্টুডেন্ট ওই এজের মধ্যে, এজ গ্রুপের মধ্যে যারা রয়েছে, দে আর ফিয়ারলেস, দে ক্যান ডু এনিথিং। জেনারেশন নেক্সট, অবভিয়াসলি আই বিলিভ। কিন্তু এটাই মুশকিল। ভারতবর্ষ আগামী 10, 15, 20 বছরের মধ্যে র্যাপিড চেঞ্জ হবে। পিপলস রিপ্রেজেন্টেটিভে চেঞ্জ হবে, জনপ্রতিনিধিতে চেঞ্জ হবে, জনপ্রতিনিধিকে যারা ভোট দেবে তারা চেঞ্জ হবে। তার কারণ একটা হিউজ ইউথ তারা আস্তে আস্তে ইমার্জ করছে। এই ইউথ যদি ভুল লাইনে চ্যানেলাইজ হয়ে যায়, এই ইউথ যদি শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব রিলস, আমি কিন্তু নেগেটিভ সেন্সে বলছি না, আমি পজিটিভ সেন্সে বলছি। রিলস ইন দ্য সেন্স, বিজেপি আইটি সেল সেখানে একটা রিলস বানিয়ে নামিয়ে দিল, আমি ওই রিলস দেখেই বুঝলাম আচ্ছা বেটা ইয়ে হে চলো, তাহলে নেহেরু যা করেছে সব ভুলই করেছে, চলো ইয়ে হে সিপিএম দেশদ্রোহী, চলো ঠিক হে ফের, আচ্ছা বিজেপি মানে যা করছে এসব দেশের জন্য ঠিক আছে। এই সেন্স যদি একবার গ্রো করে যায়, যেটা বিজেপি খুবভাবে চাইছে করতে, যেটা এখনো অবধি করে উঠতে পারেনি, কিছুটা ট্রাই করেছে, সেটা যদি হয়ে যায় তাহলে ভয়ঙ্কর ক্ষতির সামনে দেশ দাঁড়াবে। কিন্তু আমার বিশ্বাস এটা হবে না, কারণ আমি তোমাকে এখনো বলছি, মানে মানুষকে অন্ধবিশ্বাসের মধ্যে তুমি কিছুদিন রাখতে পারো না, ইনফরমেশন দিয়ে যে ভুল দিকে নিয়ে যাওয়া যায় সেটাও কিন্তু এখন একটা ইনফরমেশন হয়ে গেছে। ফলে এখন সবাই ভেরিফাই করে নেয়। আজ থেকে 3-4 বছর আগে আমরা যা দেখতাম তাই বিশ্বাস করে যেতাম। তখন ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এই শব্দগুলো আসেনি, পেরিয়েছে। আরে তুমি যদি ইনস্টাগ্রামের মধ্যে গিয়েও দেখো, এই মুহূর্তে ভারতবর্ষের একের পর এক কুস্তিগিররা যারা অলিম্পিক মেডেল জিতে এসছে, তারা তাদের মেডেল গিয়ে ফেরত দিচ্ছে, পদত্যাগ করে দিল, রিটায়ার করে নিল। কোথাকার কোন 2 পয়সার বিজেপির আইটি সেলের লোক, বাচ্চা ছেলে, ওই গিয়ে নিচে কমেন্ট করলে 5 টাকা 10 টাকা দেয়, সে গিয়ে বলছে আচ্ছা হুয়া নয়ে জেনারেশন কো আভি মৌকা মিলেগা। হোয়াট দ্য হেল? তুমি কে বস? তুমি কাকে কাউন্টার করছো? তুমি কাকে নিয়ে বলছো? আরবিআই এর প্রাক্তন গভর্নর, সে ডিমনিটাইজেশনকে ক্রিটিসাইজ করছে একটা পডকাস্টে, তার নিচে গিয়ে বাচ্চা ছেলেরা লিখে আসছে ইয়ে হামারা গভর্নর তো আরবিআই কা। রঘুরাম রাজন, এই গভর্নর ছিল আরবিআই এর, ওই জন্য দেশের এই অবস্থা।
বস তুমি কে, তুমি কাকে ক্রিটিসাইজ, কার ইকোনমিক পলিসি নিয়ে তুমি ক্রিটিসাইজ করছো? একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তুমি পড়ে নিয়েছো এই ব্যাপার। ইনফ্যাক্ট যখন রান্নার গ্যাসের দাম বাড়ছে, বিজেপি হঠাৎ করে মার্কেটে একটা গল্প নামিয়ে দিল, ইরানের কাছে ভারতবর্ষের ইরান বিশাল টাকা ভারতবর্ষের কাছে পেত, কংগ্রেসের গভর্নমেন্টরা সব এসে দেশকে দেউলিয়া বানিয়ে দিয়ে গেছিল, মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়ে ওই টাকা নিয়ে ইরানের লোন শোধ করবে। নাও এখন লোন শোধ করছে 1150 টাকা। মাস্ক যখন প্রথম করতাম, দ্যাট ওয়াজ নিউ নর্মাল, কুটকুট করতো, মুখের মধ্যে চুলকাতো, তখন মনে হচ্ছিল আর কিছুদিন পরে, তুমি দেখো আর কিছুদিন পরে অভ্যস্ত হয়ে গেল। পেট্রোল প্রথম যখন 100 টাকা হিট করলো, সেই পেট্রোল প্রথম গায়ে লাগছিল, ইটস বিকাম নিউ নর্মাল। 106 টাকা আছে তো আছে, ভোট আসছে 10-15 টাকা কমাবে, আই ক্যান বেট ও কমাবেই। ভোট আসছে 5 টাকা হলেও কমাবে। ভোট পার হয়ে গেলে গভর্নমেন্ট যদি থাকে ডবল টাকায় গিয়ে পরিণত হবে। ডেফিনেটলি। আমরা পডকাস্টের শেষের দিকে চলে এসেছি, বাট একটা প্রশ্ন আমার অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছে। এই যে সম্পত্তির যে অদ্ভুত রকমের ভাগ রয়েছে, যেখানে 1% হাতে ভারতবর্ষের প্রায় 60-70% সম্পত্তি রয়েছে, আমরা যদি গভর্নমেন্টের তরফ থেকেও মানে ধরো ভবিষ্যতে কখনো সিপিআইএম এলো, এইটা যদি পরিবর্তন করতে হয়, তখন দেখা যাবে যে সরকারকে বড়লোকের হাত থেকে সম্পত্তি নিয়ে গরিবদের হাতে তুলে দিতে হচ্ছে। এইটা করতে গিয়েও কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসছে না। তাহলে তোমরা সরকারকে কি, বিরোধী দল হিসাবেও কি পরামর্শ দেবে, বা তোমাদের মতামতটা কি, এই সম্পত্তির ব্যালেন্সটা কীভাবে হওয়া সম্ভব? কারণ আমাকে তো কর্পোরেটকেও অ্যাট্রাক্ট করতে হবে, আমাকে তো ইনভেস্টমেন্টও আনতে হবে। নিও লিবারেল পলিসি, সেই নিও লিবারেল পলিসিতে ক্রোনি ক্যাপিটালিজম একটা ওয়ার্ড। ক্যাপিটালিজম একটা বিষয়, বড্ড ভারী বিষয় না, বাট স্টিল ক্রোনি ক্যাপিটালিজম মানে আমি লাভ দেখতে দেখতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যখন আমি দেশের দেশের পলিসি কিচ্ছুকে তোয়াক্কা করছি না, আমি সেটাকে কি করে মোল্ড করা যায় বিভিন্ন রকমভাবে আমি তার চেষ্টায় রয়েছি। ভারতবর্ষ বর্তমান সময়ে সেই জায়গাতে রয়েছে। ভোপাল গ্যাস লিক কাণ্ড একটা সুন্দর উদাহরণ আমাদের দেশের বুকে। এই যে জওয়ান সিনেমাটা আসলো, এত পপুলার হলো, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে বলছি যে জওয়ান যারা দেখতে গেছে, এর 60% ইউথও যদি জওয়ানের এসেন্স নিয়ে থাকে, এসেন্স মানে গান আর সিটি মারার বাইরে, শাহরুখের লুক দেখে সিটি মারা, দীপিকাকে দেখে সিটি মারার বাইরে, যদি অরিজিতের গান শোনার বাইরে যদি এসেন্সটুকু নিয়ে থাকে, দেশ অনেক কিছু পাল্টে যেতে পারে। এবার তুমি যে বলছো যে এই দুটোকে ব্যালেন্স করা, দুটো ব্যালেন্স তো ছিল, আমি সেটাই তো তোমাকে বলছি যে মিক্সড ইকোনমি তো ছিল আমাদের দেশের বুকে। চায়না আজকে যে নতুনভাবে একটা অর্থনৈতিক বিতর্ক আছে, চায়না আজকে নতুনভাবে যে একটা জায়গা তৈরি করতে চাইছে, মানুষের তুমি নিড মিটিয়ে তুমি এফডিআই করো। সিপিআইএম চায়নাতে তো দেখো, মানে আমি থামাচ্ছি, ভেরি সরি, কিন্তু চায়নাতে তো যখন এসিজেড করা হয়েছে, যেহেতু ওদের ডেমোক্রেটিক্যালি ক্ষমতায় আসতে হয় না, ওদের তো সেই অর্থে ভোটারদের প্রতি প্রতিবন্ধকতাটা নেই যেটা এখানে রাখতে হয়। দেখো, কথা হচ্ছে একটা পরিষ্কার, মানুষের ডেলি চাহিদা তা যদি তুমি মানুষকে মিটিয়ে দিতে পারো তাহলে অসুবিধা হয় না। এক্স্যাক্টলি, তারপর তুমি করো, যেটা এখন মিডল ইস্টে হচ্ছে। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, ধরো আমার এলাকায় প্রচুর মুদির দোকান ছিল, প্রচুর মুদির দোকান। আমরা লেফট সিন্স ভেরি বিগিনিং এই যে ছোট ক্ষুদ্র ব্যবসাতে এফডিআই, আমরা তার বিরোধিতা করে এসেছি। মানুষকে হয়তো বোঝাতে পারেননি, বাট আমার আজকে এলাকায় ওই মুদির ব্যবসায়ী বুঝতে পারছে যখন রিলায়েন্স মার্ট খুলে গেছে, যাচ্ছে না, সিম্পলি যাবে না, মুদির দোকানের লোকে যাবে কেন? আমি রিলায়েন্স মার্টে যাচ্ছি, এই ডিসকাউন্ট, রিলায়েন্স এই আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, এক ছাদের তলায় এত জিনিস পাচ্ছি। ক্ষুদ্র মাঝারি শিল্প, এই শিল্প বলছি, এই যে দোকানদাররা যারা একদম কম পুঁজিতে যারা ব্যবসা করে, তারা মাছি মারছে। এই মাছি মারা দোকানদারকে তুমি যদি না ব্যবসার আওতায় আনতে পারো, তোমার জিডিপি কোথা থেকে উঠবে বস? দেশ কি করে এগোবে? কোয়েশ্চেনটা হচ্ছে এখানে। যে কারণে তুমি দেখবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি লেফটের আমলেই তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে, লেফটের আমলে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কী করে তৈরি হলো? সেই সময়তে ব্যাক টু দেন পলিসি তুমি দেখবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে মিনিমাম তোমাকে 1000 টাকা জিনিস কিনতে হবে। 1000 টাকা ক্ষুদ্র ব্যবসায়ের মধ্যে পড়ে না সেই সময়তে। আজকের দিনে বাড়া উচিত বলে আমি বিশ্বাস করি। আমরা যখন ছিলাম ব্যাক টু 2004, 5, 6 যে সময় হয়েছিল, তখন নিয়ম ছিল 1000 টাকার মিনিমাম জিনিস কিনতে হবে। 2005-6 সালে 1000 টাকা মানে একটা বড় ব্যাপার, যে তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখান থেকে ইনফেক্টেড হচ্ছে না। ওয়ালমার্ট এসে যদি আমার পাড়ায় ব্যবসা করে,
তা আমার পাড়ার যে ব্যবসায়ী বন্ধুরা রয়েছে, যে ব্যবসা ভাইরা রয়েছে, যাবে কোথায়? কোয়েশ্চেনটা এখানেই, এই ব্যালেন্স তোমাকে রাখতে হবে। এই ব্যালেন্স তুমি যদি না রাখতে পারো তাহলে দেশ উচ্ছন্নে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ওই যে কথা তুমি বলছিলে যে দেশের 2% 3% মানুষের কাছে দেশের একটা বৃহৎ সম্পদ রয়েছে, এই যে সেন্ট্রালাইজড হচ্ছে আস্তে আস্তে, মানে সম্পত্তির যে অসম বন্টন, এটা যে হচ্ছে, এর জন্য দায়ী তো নীতি, ইকোনমিক পলিসি। এই পলিসিকে চেঞ্জ করতে হবে। বিজেপি কিন্তু দেখো, আমি মনে করি বিজেপি এবং ট্রাম্প, দে আর ভেরি ট্রান্সপারেন্ট। আমার কথা শুনে অনেকে সমালোচনা করতে পারে, দে আর ভেরি ট্রান্সপারেন্ট। ওয়াই দে আর ভেরি ট্রান্সপারেন্ট? এটা ক্ষমতার আশায় আগে বলে দিয়েছিল যে আমি এইগুলো করব, আসার আগে বলে দিয়েছে। মানে এই সমস্ত গল্প দিয়েছিল আলাদা কথা, বিদেশ থেকে টাকা আনবো ইত্যাদি ইত্যাদি, বাট এদের ইকোনমিক পলিসি যে প্রো পিপল নয়, এদের ইকোনমিক পলিসি যে মার্কেট ইকোনমি, এদের ইকোনমিক পলিসিতে যে বাজার অর্থনীতি নির্ভর, কিন্তু বিজেপি প্রথম থেকে বলে এসছে। ট্রাম্প প্রথম থেকে বলে এসছে আমি যুদ্ধবাজ লোক, আমি যুদ্ধ করব। ট্রাম্প প্রথম থেকে বলে এসছে আমি ধরে ঢালাও বেসরকারিকরণ করবো, আমার কিচ্ছু যায় আসে না। মানে তুমি বলতে চাইছো যে পলিসিতে 30 কোটির ইউএসএ, যেখানে বাইরে থেকে লোক ইম্পোর্ট করতে হয় যে এসো আমার দেশে, সেই সেম পলিসিতে ভারতবর্ষের উন্নতি হওয়া সম্ভব না, কারণ 140 কোটি রয়েছে এবং সেখানে the one single shoe cannot be a perfect example, because ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিকাঠামো, ইউএস এর অর্থনৈতিক অবস্থা, ইউএস এর অর্থনৈতিক পরিকাঠামো, ইউ ক্যানট ট্রিট দেম ইকুয়ালি। ভারতবর্ষের বুকে পার ক্যাপিটা ইনকাম, ভারতবর্ষের বুকে মাথাপিছু ইনকাম, একটা প্রথম বিশ্বের দেশের মাথাপিছু ইনকাম সমান নয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে সমান হতে পারে, সমান নয়। ফলত এই যে তুমি দেখবে ডেমোক্রেসি, আমেরিকা ওটা করেছে মানেই আমরা এটা করব, হতে পারে না কখনো। আমি তোমাকে বলছি এটা হতে পারে না। তুমি তোমার মতো করে পডকাস্ট চালাও। তুমি যদি কালকে হঠাৎ করে মনে করো যে আমি বিয়ার বাইসেপের মতো করে অন্য ধাঁচে পডকাস্ট চালানো শুরু করব, তুমি দেখবে তুমি ঘেটে যাচ্ছ কোথাও না কোথাও গিয়ে। কারণ ওর যে দর্শক, ওর যে অডিয়েন্স, তার যে চাহিদা, পশ্চিমবাংলার বুকে যে অডিয়েন্স তোমাকে দেখছে তার যে চাহিদা, এটা সমান নয়। এই চাহিদাটা সমান হতে পারে না। ফলত ভারতবর্ষ যেখান থেকে শুরু করেছিলাম আমরা অনেকটা এগোতে পেরেছি। আমি সেম তোমাকে বলছি পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তান অনেক পিছিয়ে আছে, প্রচুর পিছিয়ে আছে। না, আমরাও যেমন কিছুটা পিছিয়েছি, শেষ 10 বছরের মধ্যে আমরা পিছিয়েছি অনেকগুলোকে। বিশ্ব ক্ষুধায় পিছিয়েছি, ফ্রিডম ইন্ডেক্সে আমরা পিছিয়েছি, ভয়েসে আমরা পিছিয়েছি, সাংবাদিকতা ইত্যাদি ইত্যাদি সব কিছুতে এগুলোতে আমরা পিছিয়েছি। পাকিস্তান যদি হঠাৎ করে কালকে মনে করে, যেটা প্রায় করে, যে ভারতবর্ষ যেমনভাবে চলার চেষ্টা করছে, ওদের ইকোনমিক পলিসি যেভাবে চলার চেষ্টা করছে, আমি সেভাবে চলবো, আরও দেশের 12টা বেজে যাবে। কারণ ওরা যেখানে দাঁড়িয়ে আছে, ওর ইকোনমিক পলিসি ওর মতো হবে। ওর বাড়ির ছাগল হোক, লেজে কাটুক মাথায় কাটুক, আমি যায় আসে না। কিন্তু আমি তোমাকে জেনারেলাইজিং করে আমি তোমাকে বলছি, প্রত্যেক কটা দেশের আলাদা আলাদা অর্থনৈতিক ব্যবস্থা আছে, প্রত্যেক কটা দেশের সোশ্যাল স্ট্যাটাস, জাত পাত, ধর্ম, লিঙ্গ ইত্যাদি সব মিলিয়ে একটা ব্যাপার রয়েছে। তোমার হিউম্যান ডেভেলপমেন্ট, তোমার হিউম্যান রিসোর্স সব মিলিয়ে একটা গল্প রয়েছে। তুমি এই সবটাকে ভুলে গিয়ে আমেরিকা ওটা করেছে বলে আমাকে এটা করতে হবে, বা ও ওটা করেছে বলে আমাকে এটা করতে হবে, এটা কখনো হতে পারে না। এবং এটাকে যদি তুমি জোর করে চাপিয়ে দিতে চাও, ভয়ঙ্কর সর্বনাশ হবে। এই যে তুমি, আমি একটু এক্সটেন্ড করছি তোমাকে, এই যে 3টি কৃষি বিল, বেসিক গল্প কি? প্রাইভেটাইজ তো, এমএসপি দেবো না, সাপোর্টিং প্রাইসটা আমি কৃষককে দেবো না, সবটা আমি প্রাইভেটাইজ করে দেবো। কৃষক জেগে উঠলো হঠাৎ করে। এই দেখবে কাশ্মীর নিয়ে গল্প চলে আসে, যে কাশ্মীর যাওয়ার জন্য আমার কেন পারমিট লাগবে, কাশ্মীর যাওয়ার জন্য আমার কেন পারমিশন লাগবে। কেউ তো বলে না অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য আমার পারমিশন লাগে। সিকিমের প্রচুর জায়গা আছে যেখানে আমার আইএলপি লাগে, ইনার লাইন পারমিট লাগে। হ্যাঁ, অরুণাচলের জায়গা রয়েছে যেখানে আমার আইএলপি লাগে, বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আমার আইএলপি লাগে। ওয়াই অনলি কাশ্মীর? ফলত তোমার পলিসি, তুমি আসলে তোমার ধান্দা অন্য কিছু বস। তুমি চাইছো দেশের অর্থনৈতিক ব্যবস্থা তা গোটাটা বাজার নিয়ন্ত্রণ করুক, তোমার হাতে কিছু থাকবে না। এবং মোদি সেখানে খুব ওপেন, মোদি বলে দিয়েছে যে গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। আমি যেটা তোমাকে আগেই বললাম, গভর্নমেন্ট শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। সেই জায়গাতে আমাদের দেশ এখনও পৌঁছায়নি। ভারতবর্ষের প্রতিটা প্রান্তিক গ্রাম, তাহলে আমাকে 100 দিনের কাজ চালাতে হতো না।
ভারতবর্ষের বুকে এই মুহূর্তে প্রয়োজন 100 দিনের কাজকে 200 দিনে কনভার্ট করা, যে আমি যাতে 200 দিনের কাজ দিতে পারি। ভারতবর্ষের বুকে এই মুহূর্তে প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, আরও বেশি পরিকাঠামোতে ডেভেলপমেন্ট তৈরি করা। শিক্ষায় তো বোধহয় লাস্ট আগের বাজেট কমিয়ে দেওয়া হয়েছিল, অবভিয়াসলি রাজ্যতেও। আমরা গোটা পৃথিবীর মধ্যেই সম্ভবত একমাত্র দেশ যারা শিক্ষার বাজেট কমিয়েছিলাম। তার অন্যতম কারণ হচ্ছে আমরা ওই যে আমরা ইনভেস্টমেন্টকে কাছে টানতে চাইছি। আমরা বুঝতে পারছি না যে এই ইনভেস্টমেন্ট কাছে আসবার ফলে আমাদের দেশের সবচাইতে পিছিয়ে পড়া অংশ সে আস্তে আস্তে কিন্তু এডুকেশন সেক্টরের বাইরে চলে যাবে, যেটা হচ্ছে পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের দেশে যেটা আরও বেড়েছে, এই ওয়েস্ট বেঙ্গলে আরও বেড়েছে। এবং তুমি জেনে রাখো, আমি নিজে PIL করেছিলাম, জনস্বার্থ মামলা করেছিলাম, রাজ্য সরকার উত্তর দিতে পারেনি যে কোভিডে কত ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে গেছে, কোভিডে কত ছেলে মেয়ে স্কুল কলেজ ছেলে বাড়ি চলে এসছে। এবং এটা বিশাল, পশ্চিমবাংলায় কোভিড যা ক্ষতি করেছে, এবং সেই সময়তে ওই অনলাইন এডুকেশন ইত্যাদি করে মমতা ব্যানার্জি বার, রেস্টুরেন্ট সব খুলে দিল, স্কুল কলেজ বন্ধ করে রেখে দিল, সেই সময়তে বাংলার যা ক্ষতি হওয়া হয়েছে এই কতদিনে পূরণ হবে আমরা কেউ জানি না। তোমার অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, আরও অনেক আলোচনা কিন্তু বাকি রয়ে গেল, তোমাকে আবার আরেকটা জায়গায় যেতে হবে। সো আমার তরফ থেকে একটাই শুভেচ্ছা, যেভাবে তুমি খুব স্পষ্ট বার্তা নিয়ে, স্পষ্ট কথা নিয়ে এগিয়ে চলেছো, এরকম এগিয়ে চলো এবং আরও অনেক মানুষের পাশে থাকো। সায়নকে আমরা অনেক কষ্ট করে পেয়েছি আজকে আমরা 31 আমার মাসখানেক আগে ইন্টারভিউ হওয়ার কথা ছিল, আমি নিজে একটুখানি সব কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, ফলত আমি নিজেই। তবে আজকে একদম খুব ভালো একটা আলোচনা হলো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই, কারণ এটা যখন পাবলিশ হচ্ছে তখন নতুন বছর এসে গেছে। সবাইকে শুভেচ্ছা। আর আপনারা কেমন লাগলো জানাবেন, সায়নের কাছে কি কি প্রশ্ন রইল সেটাও জানাবেন। সেরম হলে ওকে না হয় আরেকদিন আমরা জোর করে ধরে আনবো আপনাদের প্রশ্ন নিয়ে। আজকের জন্য এখানেই শেষ করছি, আপাতত নমস্কার।